রাসায়নিক গিরগিটি বা কেমিক্যাল ক্যামেলিয়ন একটা বিখ্যাত ডেমনস্ট্রেশন যেটার মাধ্যমে ম্যাঙ্গানিজের বিভিন্ন জারণ স্তর সম্পর্কে ধারণা পাওয়া যায় এবং ম্যাঙ্গানিজ বিভিন্ন জারণ স্তরে তার লবণগুলোর কী রং প্রদর্শন করে সেই সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। পিরিয়ডিক টেবিলের সন্ধিগত মৌলের যদি আমি প্রথম দিকটা দেখি, যেখানে পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম প্রভৃতি রয়েছে, সেখানেই আমি ম্যাঙ্গানিজকে দেখতে পাবো একদম মাঝখানে। অর্থাৎ পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, দেন আমি ম্যাঙ্গানিজকে দেখতে পাবো। ম্যাঙ্গানিজকে এক্স্যাক্ট মাঝখানে বলা যায় না, বাট ওই অবস্থানটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাঙ্গানিজের জন্যে, কারণ পিরিয়ডিক টেবিল ব্যবহৃতই হয় অবস্থানের ভিত্তিতে কোনো মৌলের রাসায়নিক বা ভৌত ধর্মগুলো নির্ণয় করার জন্যে। সেই জন্যই পিরিয়ডিক টেবিলটাকে বানানো হয়েছে। তোমরা ম্যাঙ্গানিজের অবস্থানটা মাঝখানে বলতেই পারো, কারণ ওই অংশটা যদি তোমরা পিরিয়ডিক টেবিলে দেখো, ওখানে জিঙ্ক অবস্থান করছে। জিঙ্ককে যদি বাদ দিই, কারণ জিঙ্ককে নিয়ে সন্ধিগত মৌল বলা হবে কি হবে না সেটা নিয়ে অনেক মারামারি, ঝাঁপাঝাঁপি অনেক কিছু হয়, সেটায় পরে আসবো, পরে সেটা নিয়ে জানা যাবে। যদি জিঙ্ককে কনসিডার না করো, জিঙ্ককে বাদ দিলে বাকি দিক থেকে দেখতে গেলে ম্যাঙ্গানিজের এদিকে 4টে এলিমেন্ট, ওদিকে 4টে এলিমেন্ট রয়েছে। এবার যারা জানো না সন্ধিগত মৌল কী, তাদের জন্য বলে রাখি, যে সকল মৌলর স্থিত জারণ অবস্থায় অথবা ভূমিস্তর অবস্থায় অপূর্ণ ডি অরবিটাল থাকে তাদেরকে বলা হয় সন্ধিগত মৌল। বুঝতে পারলে না? আমিও পারিনি প্রথমবার শুনে, অতটা বোঝার দরকার নেই। এখন এই ডেমনস্ট্রেশনটা দেখার জন্য সহজভাবে বলে রাখি, যে সকল মৌলদের যৌগরা রঙিন হয় তাদেরকেই বলা হয় সন্ধিগত মৌল। অ্যাজ ফর এক্সাম্পল দেখো, আমি এখানে কিছু ছবি দেখাচ্ছি। যেমন ধরো নিকেল নাইট্রেট, এখানে নিকেল একটা সন্ধিগত মৌল। কপার নাইট্রেট, কপার সন্ধিগত মৌল। পটাশিয়াম ডাইক্রোমেট, ক্রোমিয়াম সন্ধিগত মৌল। ম্যাঙ্গানিজ ক্লোরাইড, ম্যাঙ্গানিজ হচ্ছে সন্ধিগত মৌল। এবার অনেক বুজুং বাজুং বকলাম, এবার ম্যাঙ্গানিজটা সম্পর্কে জানি, দেন আমরা সরাসরি ডেমনস্ট্রেশনের মধ্যে চলে আসব। সন্ধিগত মৌলর আর একটা বিশেষ বৈশিষ্ট্য কি, যে এরা একাধিক জারণ স্তর প্রদর্শন করে। যেমন আয়রন +2 +3, কপার +1 +2। কিন্তু এখানে ম্যাঙ্গানিজ বাবু আলাদাই কাজ করছে। ম্যাঙ্গানিজের আছে অনেকগুলো জারণ স্তর। কী কী দেখো, +2 +3 +4 +5 +6 +7, এতগুলো জারণ স্তর ম্যাঙ্গানিজের রয়েছে। ম্যাঙ্গানিজের এই ধর্মটাকেই কাজে লাগিয়ে কেমিক্যাল ক্যামেলিয়নের ডেমনস্ট্রেশনটা করা হয়। এই ডেমনস্ট্রেশনটা করার জন্য ম্যাঙ্গানিজের +7 স্টেটে, ম্যাঙ্গানিজ নিজে +7 স্টেটে রয়েছে এরম একটা লবণকে নেওয়া হয়, যেখানে মূলত পটাশিয়াম পারম্যাঙ্গানেটই ব্যবহার করা হয়। পটাশিয়াম পারম্যাঙ্গানেট অথবা সোডিয়াম পারম্যাঙ্গানেট অথবা অ্যামোনিয়াম পারম্যাঙ্গানেট, যে কোনো পারম্যাঙ্গানেট আয়ন রয়েছে এরম কম্পাউন্ড ব্যবহার করা হয় ওয়াটার সলিউবেল। এই +7 স্টেট থেকে আস্তে আস্তে +2 জারণ স্তরে নামিয়ে আনা হয় ম্যাঙ্গানিজকে, যার কারণে বিভিন্ন রং পাল্টাতে দেখতে পাওয়া যায় সলিউশনটার মধ্যে। এবার আমরা সরাসরি চলে যাব ডেমনস্ট্রেশনের মধ্যেই। তো প্রথমে আমরা এখানে দেখব কী কী কেমিক্যালস লাগছে। আমাদের যে কেমিক্যালগুলো লাগবে সেগুলো হলো সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর নর্মাল চিনি। সোডিয়াম হাইড্রোক্সাইডটা খুব সহজে যে কোনো হার্ডওয়্যারসের দোকানে পেয়ে যাবে তোমরা। আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট কোথায় পাবে, এটা কি কাজে লাগে, সে সম্পর্কে আমার আগের ভিডিওটাতে বলা আছে, ডেসক্রিপশানে আর আই বাটনে লিঙ্ক আছে, তোমরা গিয়ে ওটা দেখে আসো। এখানে দেখতে পাচ্ছ যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটা কালচে ক্রিস্টালাইন পদার্থ। প্রথমে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সলিউশনটা বানাবো। একটা জিনিস ধ্যানে রাখতে হবে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সলিউশনটা যত লঘু, অর্থাৎ কালারটা যত লাইট হবে ততই ভালো। দেখো আমি এখানে কত অল্প পরিমাণে ব্যবহার করছি পটাশিয়াম পারম্যাঙ্গানেট ক্রিস্টালটা। খুব জোরের জোর 5-6টা ক্রিস্টাল ওর মধ্যে রয়েছে ছোট ছোট। এবার এটাকে আমি জলের মধ্যে, সাধারণ জলের মধ্যে বা ডিস্টিল ওয়াটার যেটা তোমরা চাও সেটার মধ্যে ডিজলভ করব। ট্যাপ ওয়াটারে উপস্থিত ধাতব আয়নগুলি রিয়াকশানটার সাথে কোনো রকম অসুবিধের সৃষ্টি করবে না, যার কারণে আমি এখানে সাধারণ ট্যাপ ওয়াটার ব্যবহার করেছি। একটা দুর্দান্ত জিনিস লক্ষ্য করবে, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্রিস্টালগুলো জলের মধ্যে ফেলার সাথে সাথেই কি অপূর্ব একটা বেগুনি রং দেখা যাবে যখন পারম্যাঙ্গানেটের ক্রিস্টালগুলো জলে গুলে যায়।
আমরা একটা সলিউশন রেডি করব। যতক্ষণ ক্রিস্টালগুলো গুলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সলিউশনটা স্টিয়ার করতে থাকবো, যতক্ষণ না সম্পূর্ণ ক্রিস্টালগুলো জলের মধ্যে দ্রবীভূত হয়ে যায়। আমার ক্ষেত্রে ক্রিস্টালগুলো দ্রবীভূত হতে অনেকটাই সময় নিয়ে নিল। যাই হোক, সলিউশনটা রেডি হয়ে যাওয়ার পর ওটাকে এখন সাইডে রেখে দেবো। এবার দ্বিতীয় যে সলিউশনটা সেটা আমরা প্রিপেয়ার করব। দ্বিতীয় সলিউশনটার জন্য প্রথমে আমি একটা 25 ml কনিক্যাল ফ্লাস্কে 2.5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়েছি। এবার এর মধ্যে আমি 20 মিলিলিটার সাধারণ জল দিয়ে সোডিয়াম হাইড্রোক্সাইডের কেলাসগুলোকে আমি দ্রবীভূত করে নেব। একটা জিনিস মনে রাখতে হবে যে সোডিয়াম হাইড্রোক্সাইড আর জলের রিয়াকশান হচ্ছে এক্সোথার্মিক, যার কারণে জলটা গরম হয়ে যায়। এখানে জলটা দেখতে পাচ্ছ যে ঘোলাটে হয়ে গেছে, সেটা কিন্তু এয়ার বাবলস ট্র্যাপড হয়ে যাওয়ার জন্য। সলিউশনটা আস্তে আস্তে ঠান্ডা হলে দ্রবণটা আপনা আপনি একদম ক্লিয়ার হয়ে যাবে। ক্রিস্টালগুলো দ্রবীভূত হতে অনেকটাই সময় লাগলো। এবার এটা দ্রবীভূত হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছ এই ছোটো ভাইলে আমি 1.5 গ্রাম চিনি ওজন করে আগে থেকে রেখেছিলাম, সেটা এবার ফ্লাস্কের মধ্যে আমি দিয়ে দিলাম। এবার চিনিটাকেও আমি সম্পূর্ণভাবে দ্রবীভূত করব জলের মধ্যে, এবং এটা করলেই আমাদের দ্বিতীয় সলিউশনটা রেডি হয়ে যাবে। চিনিটা দ্রবীভূত হতে অনেকটাই সময় লাগবে, আমার ধৈর্য অনেকটাই কম, যার কারণে আমি এক্সট্রা আরও 5 মিলিলিটার জল এটার মধ্যে দিয়ে এটাকে দ্রবীভূত করলাম। দ্বিতীয় সলিউশনটাও বানানো হয়ে গেল। এবার মেন রিয়াকশানে আমরা আসবো। এর জন্য আমি একটা 250 মিলিলিটারের কনিক্যাল ফ্লাস্ক নিয়েছি। এবার ওর মধ্যে আগে বানিয়ে রাখা পারম্যাঙ্গানেটের সলিউশনটা ধীরে ধীরে ঢালবো। তোমরা দেখতে পাচ্ছ যে পারম্যাঙ্গানেটের সলিউশনটার রঙটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। এর কারণে আমি এখানে আমি 200 মিলিলিটার পারম্যাঙ্গানেটের সলিউশনটা নিয়েছিলাম। এই সলিউশনের মধ্যে সাধারণ জল দিয়ে, আমি যেটা ট্যাপ ওয়াটার ইউজ করেছিলাম, এই সাধারণ জল দিয়েই 250 ml পর্যন্ত কনিক্যাল ফ্লাস্কটাকে জল দিয়ে টপ আপ করব। এভাবে শ্যুট করতে গিয়ে দেখলাম ক্যামেরা অ্যাঙ্গেলটা ঠিক ভালো আসছিল না, আর লাইটিংয়ের প্রবলেম হচ্ছিল, যার কারণে আমি লাইটিং সেটআপটা আর ক্যামেরা অ্যাঙ্গেলটা চেঞ্জ করে রিয়াকশানটা করলাম। আমি ওইটাকে 250 ml পর্যন্ত টপ করে নিয়ে আগে বানিয়ে রাখা সোডিয়াম হাইড্রোক্সাইড আর চিনির সলিউশনটা আমি এটার মধ্যে দিলাম। এবার তোমরা রিয়াকশানটা দেখো। তোমরা দেখতে পাচ্ছ সেকেন্ড সলিউশনটা ঢালার সঙ্গে সঙ্গেই একটা ইমিডিয়েট কালার চেঞ্জ। প্রথমে পারম্যাঙ্গানেটটা নীল রঙে কনভার্ট হলো, পার্পল থেকে বেগুনি থেকে নীল হলো, দেন ওটা সবুজ হলো। এবার আস্তে আস্তে দেখো এটা গোল্ডেন ইয়েলোর দিকে শিফট হচ্ছে, এবং এটা গোল্ডেন ইয়েলো থেকে আস্তে আস্তে অরেঞ্জ কালারে শিফট হয়ে যাচ্ছে। এই রিয়াকশানটাকেই কেমিক্যাল ক্যামেলিয়ান, অর্থাৎ এই রঙের পরিবর্তনটাকেই রাসায়নিক গিরগিটি বা কেমিক্যাল ক্যামেলিয়ান বলা হয়। এবার এটা কিভাবে হলো, রিয়াকশানটা কিভাবে হলো সেটার ব্যাখ্যাটা আমি দিচ্ছি, তোমরা দেখো। একটা ইন্টারেস্টিং জিনিস লক্ষ্য করলাম, দেখো টপ অফ দ্য রিয়াকশান ফ্লাস্কে যে কালারগুলো অ্যাকচুয়ালি চেঞ্জ হয়েছে, যে কালার শিফটটা হয়েছে সেটা তোমরা এই ওপরে দেখতে পাচ্ছ। এবার আমরা সরাসরি ব্যাখ্যায় আসি। আমরা জানি যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটা তীব্র জারক দ্রব্য। এখানে কি হচ্ছে, যখন আমি চিনির আর সোডিয়াম হাইড্রোক্সাইডের সলিউশনটা অ্যাড করছি, তখন পটাশিয়াম পারম্যাঙ্গানেটের উপস্থিতিতে চিনি জারিত হচ্ছে ইলেকট্রন গেইন করে, তখন পটাশিয়াম পারম্যাঙ্গানেট বিজারিত হচ্ছে। কারণ আমরা জারণ বিজারণের ছোটোবেলায় যখন চ্যাপ্টার পড়ি জানি, জারক পদার্থ যখন অন্য পদার্থকে জারিত করে তখন নিজে বিজারিত হয়। অর্থাৎ চিনিটা জারিত হওয়ার কারণে পটাশিয়াম পারম্যাঙ্গানেট বিজারিত হয়ে পারম্যাঙ্গানেট আয়নটা ম্যাঙ্গানেট আয়নে রূপান্তরিত হচ্ছে, যার কারণে সলিউশনটা দেখতে পাচ্ছ যে সবুজ রঙে কনভার্ট হচ্ছে। প্রথমে সলিউশনটা দেওয়ার সাথে সাথেই যে নীলচে রঙটা দেখা যায় সেটা হচ্ছে পারম্যাঙ্গানেট আর ম্যাঙ্গানেট দুটো আয়ন একসাথে উপস্থিত থাকে বলে রঙটা অনেকটা নীলচে দেখায়। কিন্তু আস্তে আস্তে পারম্যাঙ্গানেটটা সম্পূর্ণরূপে যখন ম্যাঙ্গানেটে কনভার্ট হয়ে যায় তখন সলিউশনটা পুরোটাই সবুজ হয়ে যায়। ব্যাখ্যার শুরুতেই আমি বলেছিলাম পারম্যাঙ্গানেট হচ্ছে তীব্র জারক পদার্থ। এর কারণে ম্যাঙ্গানেট আয়নটা পুনরায় বিজারিত হয়, যার ফলে ম্যাঙ্গানেট আয়নটা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডে কনভার্ট হয়। যারা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড সম্পর্কে জানো তারা এটা জানো যে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড জলে অদ্রবণীয় একটা পদার্থ।
তাহলে এখানে কোনো রকম অদক্ষেপ তৈরি হতে দেখতে পাচ্ছি না কেন আমরা? আসলে কী হচ্ছে, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এখানে উৎপন্ন হচ্ছে, কিন্তু তার পার্টিকেল সাইজগুলো অনেকটা ছোট, যার কারণে জলের সাসপেনশন রূপে ওটা অবস্থান করছে। কিন্তু সময়ের সাথে সাথে যখন পার্টিকেল সাইজগুলো বৃদ্ধি পাবে, পার্টিকেল সাইজটা বৃদ্ধি পাওয়ার সাথে সাথেই একটা সময় গিয়ে ওটা আস্তে আস্তে থিতিয়ে পড়বে সলিউশন থেকে। ওই পার্টিকেলগুলো জলেতে সাসপেনশন হয়ে আছে বলেই এই হলুদ রঙটা দেখতে পেয়ে যাচ্ছে, অর্থাৎ হলুদ থেকে কমলার দিকে শিফট হচ্ছে তোমরা দেখতে পাবে, আর আস্তে আস্তে ব্রাউনের দিকে যাচ্ছে। তো এই কালার যে শিফট হচ্ছে, এটা অ্যাকচুয়ালি কালার চেঞ্জ হচ্ছে ঠিক বলতে পারবো না, এটা অ্যাকচুয়ালি ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের পার্টিকেল সাইজটা চেঞ্জ হওয়ার কারণে এই কালারটা চেঞ্জ হতে দেখতে পাচ্ছি, হলুদ থেকে অরেঞ্জ, অরেঞ্জ থেকে ব্রাউন। আর এটা হলো ওভারঅল রিয়াকশান। সোডিয়ামের যে সল্টটা তৈরি হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ, একটা সোডিয়ামের সল্ট তৈরি হয়েছে। এই সল্টটার নাম হলো সোডিয়াম ডিগ্লুকোনেট। আমার কেন জানি না মনে হলো এই রিয়াকশানটা গ্র্যাজুয়েটেড সিলিন্ডারে করে দেখালে খুব দারুণ দেখতে লাগবে, সেই জন্য গ্র্যাজুয়েটেড সিলিন্ডারে এটা একবার ট্রাই করে দেখলাম। রেজাল্টটা ভালো এসেছিলো, কিন্তু লাইটিং কন্ডিশনটা আমি ভালো রাখতে পারিনি বলে ভিডিওতে অতটা সুন্দর এটা দেখায়নি। তাও তোমরা রিয়াকশানটা দেখো। আমি এবার সম্পূর্ণ উল্টো জিনিসটা ট্রাই করলাম। এবারে পারম্যাঙ্গানেটের সলিউশনটা আমি সুগার আর সোডিয়াম হাইড্রোক্সাইডের সলিউশনের মধ্যে দেবো। আজকের জন্য এতটুকুই। আশা করছি ভিডিওটা খুব ভালো লেগেছে তোমাদের। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে। এরপরে আমি নতুন নতুন আর কি ট্রাই করব সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর যারা আমার আগের ভিডিও অর্থাৎ টেস্ট টিউবে বজ্র বিদ্যুৎটা দেখে আসোনি, তারা অবশ্যই ভিডিওটা দেখে আসো। আই বাটনে আর ডেসক্রিপশানে অবশ্যই লিঙ্কটা রয়েছে। বাস আজকের জন্য এতটুকুই। টাটা।